এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোন কোন টপিকগুলো ভালোভাবে পড়তে হবে এগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। যদি আমরা প্রথম অধ্যায়ের দিকে যাই, প্রথম অধ্যায়ে আমাদের সব টপিক পড়ার দরকার নাই। এখানে অনেকগুলো টপিক আছে, আমরা মূল মূল টপিকগুলো পড়ার চেষ্টা করব। আমরা এখান থেকে ভার্চুয়াল রিয়েলিটির যে চ্যাপ্টারটা আছে, ভার্চুয়াল রিয়েলিটির যে টপিকটা আছে, এখানে ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এখান থেকে এমসিকিউ আসে, সৃজনশীল আসে। সৃজনশীল আমাদেরকে কিভাবে হিন্টস গুলা দেওয়া দেয়, যেমন এই যে মডেলিং, ইমুলেশন, সিমুলেটর, মডেলিং, এই টাইপের গুলো কিছু উদ্দীপকের মধ্যে দেওয়া থাকে এবং উদ্দীপক থাকে, তারপরে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হয় যে এটা আসলে ভার্চুয়াল রিয়েলিটি। এই যে টপিক গুলো আছে, মডেলিং, ইমুলেশন প্রয়োগ, তারপর হচ্ছে সিমুলেটর, মডেলিং প্রয়োগ, এগুলো যদি আমরা বুঝতে পারি যে এগুলো ভার্চুয়াল রিয়েলিটির, তাহলে ভার্চুয়াল রিয়েলিটি থেকে আমরা যদি যেখানে প্রশ্ন আসুক ওখান থেকে খুব সহজে আনসার করে ফেলতে পারবো। ভার্চুয়াল রিয়েলিটি থেকে খুব সহজে আনসার করা যায়, কারণ ভার্চুয়াল রিয়েলিটি আমরা মোটামুটি সবাই জানি, এটা হচ্ছে একটা ভিআর পদ্ধতি। এখানে 3D মডেলেশনের মাধ্যমে আমাদেরকে বাস্তবের অনুভূতি প্রকাশ করে। এখান থেকে নেতিবাচক ইতিবাচক প্রভাবগুলো যেগুলো আছে ভার্চুয়াল রিয়েলিটি থেকে আমরা নেতিবাচক ইতিবাচক প্রভাবগুলো ভালো করে পড়ে নিব। নেতিবাচক ইতিবাচক প্রভাবগুলো এবং কোন ক্ষেত্রে কি ব্যবহার করা হয় ক্ষেত্রগুলো পড়ার চেষ্টা করব। ভার্চুয়াল রিয়েলিটি থেকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন চিকিৎসা ক্ষেত্র, তারপর হচ্ছে যুদ্ধক্ষেত্রে, গাড়ি চালানো, এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো ভালো করে যদি পড়ে নিতে পারি, ভার্চুয়াল রিয়েলিটি থেকে যেভাবে ঘোরায় পেঁচায় প্রশ্ন আসুক আমরা পারবো। তারপরে 2 নম্বর টপিকটা কি পড়বো আমরা, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে যে আমাদের মানুষের যে বুদ্ধিগুলো আছে এগুলো যদি কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করে এবং কম্পিউটার যদি তার নিজ জ্ঞান কাজে লাগিয়ে আমাদেরকে বিভিন্ন তথ্য দিতে পারে, ওইগুলো হচ্ছে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পড়ে। ডোলিঙ্গো অ্যাপ কি? ডোলিঙ্গো অ্যাপ হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাপ, যা আমাদেরকে ইংরেজি এবং বিভিন্ন ভাষা শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ম্যাক্সিমা কি? ম্যাক্সিমা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। মাইসিন গুলো আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরকম হিন্স দিয়ে দিয়ে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা গুলোতে প্রশ্ন আসে। তাহলে হিন্স জাতীয় প্রশ্নগুলো যদি আমরা ধরে ফেলতে পারি, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আমরা সহজে আনসার করতে পারবো। তারপরে আমাদেরকে কি পড়তে হবে, রোবোটিক্স। মূলত আমরা মোটামুটি যারা চিনি, রোবোটিক্স সম্পর্কে ধারণা আছে, সবাই আমরা রোবোটিক্স সম্পর্কে যে কোনোভাবে হিন্স আসুক আমরা পারবো, কারণ রোবোটিক্স থেকে হিন্স খুব একটা বেশি কঠিন ভাবে আসে না। মানব সদৃশ একটা যন্ত্র, যেগুলো আমাদের মানুষের যে কাজকর্ম এবং যে কোনো বিষয়গুলোকে সহজতর করে তুলে ফেলছে। কঠিন কঠিন যে কাজগুলো আছে এগুলো রোবোটিক্স এর মাধ্যমে আমরা সহজে করে ফেলতে পারি। তাহলে রোবোটিক্স থেকে যদি প্রশ্ন আসে তাহলে এগুলা থেকে আমরা আনসার করব। ক্রায়ো সার্জারি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ক্রায়ো সার্জারি থেকে বরাবরই প্রশ্ন আসে। ক্রায়ো সার্জারি বিষয়টা কি, যে আমাদের একটা ধরো কোনো একটা কোষ নষ্ট হয়ে গেল বা কোনো একটা ক্যান্সার কোষ ধরা পড়লো, ওই যে ক্যান্সার কোষটা ধ্বংস করার জন্য যে রক্তপাতহীন এবং ধকল সহিষ্ণু যে একটা চিকিৎসা পদ্ধতি, ওই চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে ক্রায়ো সার্জারি। এই চিকিৎসার জন্য আমাদের যে টপিক গুলো পড়তে হবে, যেমন রক্তকরণ ছাড়া অপারেশন, শীতলীকরণ প্রক্রিয়ার চিকিৎসা, ধকল সহিষ্ণু চিকিৎসা, এই মেইন মেইন টপিক গুলো যদি আমরা ভালোভাবে ধারণা রাখতে পারি, ক্রায়ো সার্জারি থেকে এর থেকে কঠিন কোনো প্রশ্ন আসে না, বিগত সালগুলোতেও আর আসে নাই। বায়োমেট্রিক সবাই চিনি, মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট একটা বায়োমেট্রিক পদ্ধতি, ফেস রিকগনাইজেশন একটা বায়োমেট্রিক পদ্ধতি, তারপরে হচ্ছে ডিএনএ সিকোয়েন্সের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতি, যেগুলো আমাদেরকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করতে পারে, আমাদেরকে আইডেন্টিফাই করতে পারে, ওইগুলো হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি। এই বায়োমেট্রিক পদ্ধতি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এই গুরুত্বপূর্ণ টপিকটা আমরা ভালোভাবে পড়ার চেষ্টা করব, এই টপিক থেকে প্রশ্ন আসার চান্স আছে। তারপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। জীববিজ্ঞানের কোনো সিকোয়েন্স বা জীববিজ্ঞানের কোনো একটা বিষয় যদি কম্পিউটারের মাধ্যমে সমাধান করা হয়, ওই জিনিসগুলোরে বলা হইতেছে বায়ো ইনফরমেটিক্স, একটা বায়োলজিক্যাল চ্যাপ্টার। এবং এগুলো থেকেও মোটামুটি প্রশ্ন আসে, কম আসে তবে আসার চান্স আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা বায়োলজি রিলেটেড চ্যাপ্টার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে কিভাবে ক্লোন তৈরি করা যায়, কিভাবে একটা নতুন উদ্ভিদ তৈরি করা যায়, তারপরে ধরো নতুন একটা উদ্ভিদ আসলো, বিটি বেগুন, অন্যান্য যে উদ্ভিদগুলো এগুলো কিভাবে তৈরি হয়েছে, ওইগুলো সম্পর্কে ধারণা হচ্ছে আমাদের মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা আমাদের প্রথম অধ্যায়ে আছে, তাহলে এটাও পড়ে নেওয়ার চেষ্টা করব। ন্যানো টেকনোলজি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে ন্যানো টেকনোলজি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। ন্যানো টেকনোলজি কি, যে
অতি ক্ষুদ্র যে যন্ত্র অংশগুলা, যেমন মোবাইল, তারপর হচ্ছে কম্পিউটার, এগুলো তৈরি করার জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রগুলা ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির আমার মাপ কত? 10⁻⁹ 10⁻⁹ মিটারের মধ্যে যদি থাকে, তাহলে এই যে এগুলো হচ্ছে ন্যানো টেকনোলজির মধ্যে পড়ে। ন্যানোমিটারের একটা হিসাব আছে। ন্যানো টেকনোলজিতে আমাদের বটম লিফ এবং টপ ডাউন এই দুইটা বিষয় খুব বেশিবার আসছে। এবং এই দুইটা বিষয় কি মূলত? বটম লিফ হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু থেকে যদি বৃহৎ কোনো অণু তৈরি করা হয়, বড় বড় জিনিসপত্র তৈরি করা হয়, ওই জিনিসগুলোর বলা হয় বটম লিফ। টপ ডাউন বিষয়টা কি? বৃহৎ কোনো বিষয় থেকে বা বৃহৎ কোনো যন্ত্রাংশ থেকে যদি আমার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যন্ত্রগুলোকে ভাগ করা যায়, তাহলে ওই জিনিসটার বলা হইতেছে টপ ডাউন। আমরা যে বর্তমানে যে প্রযুক্তিগুলো দেখে থাকি, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে টপ ডাউন পদ্ধতি। ম্যাক্সিমাম না, সবগুলো টপ ডাউন পদ্ধতি। এই টপ ডাউন পদ্ধতি এবং বটম লিফট পদ্ধতি থেকে ন্যানো টেকনোলজির হিন্স আকারে প্রশ্ন আসে। ওই টপিকগুলো আমরা ভালো করে পড়ে নিব। কম্পিউটার ক্রাইম থেকে প্রশ্ন আসে, কম আসে, কিন্তু কম্পিউটার ক্রাইম থেকে অনেকবারই প্রশ্ন আসছে। যেমন হ্যাকিং কি, হ্যাকিং এর থেকে প্রশ্ন আসে। স্পুফিং, স্লিপিং, এগুলা থেকে প্রশ্ন আসে। স্প্যামিং, পাইরেসি, প্লেজিয়ারিজম, ফিশিং, বিশিং, এই টপিকগুলো ভালো করে পড়লে আমাদের কম্পিউটার ক্রাইম থেকে প্রশ্নগুলো আমরা আনসার করতে পারবো। সৃজনশীলের জন্য এই টপিকগুলো, মাত্র এই 9টা টপিক যদি পড়ে ফেলতে পারি, সৃজনশীল আমার বাড়তি আর টপিক পড়ার দরকার নেই। এমসিকিউ এর জন্য একটু ডিপলি পড়ার চেষ্টা করব, কারণ এমসিকিউ থেকে অনেক ডিপলি প্রশ্ন আসে। এমসিকিউ এর জন্য আমরা আর একটু বেশি করে পড়বো এবং বইগুলো ভালো করে পড়ে রাখতে পারলে তাহলে এমসিকিউ থেকে আনসার করতে পারবো। এই টপিকগুলো ভালো করে পড়বো। কিন্তু প্রথম অধ্যায় থেকে যদি অন্য অধ্যায়গুলো থেকে আমার প্রশ্ন কমন পড়ে যায়, যেমন 3, 4, 5, 6 এই অধ্যায়গুলো থেকে কমন পড়ে যায়, তাহলে প্রথম অধ্যায়ে আমি আসার চেষ্টাই করব না। কারণ প্রথম অধ্যায়ে অনেক কম পরিমাণে নাম্বার দেওয়া হয় এবং এগুলো ডিটেলসের পড়ার কারণে তুমি যে প্রাপ্ত নাম্বারটা, এই প্রাপ্ত নাম্বারটা এই অধ্যায় থেকে আনসার করতে পারবা না। কারণ এই অধ্যায় যত ভালো করে আনসার করো, 7-8 এর বেশি কোনো টিচারই দিতে চায় না। তাহলে প্রথম অধ্যায় থেকে আনসার না করে ওই টপিকগুলো থেকে আনসার করার চেষ্টা করবা।